আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার মোহাম্মদ হাসিবুল হাসান শান্ত। আমি আজকে তোমাদের জুলজি প্রথম অধ্যায় এক্সট্রা যেসব ইনফোগুলো আছে, যেগুলো নতুন ইনফো আজমত স্যার, আলিম স্যার এবং মাজেদা ম্যাডামের বই থেকে কালেক্ট করে একসাথে একটা স্লাইড বানিয়েছি। এই স্লাইড থেকেই আমি তোমাদের ক্লাস নেব। এতে করে তোমাদের এক্সট্রা যেসব ইনফো আছে সেই এক্সট্রা ইনফরমেশনগুলো তোমাদের জানা হয়ে যাবে। তাহলে শুরু করা যাক। জুলজি চ্যাপ্টার 1, প্রাণীর ভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তো এখানে দেখো যে একটা নতুন তথ্য, যে কোনো প্রজাতি তার বাস্তুতন্ত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাকে ইকোলজিক্যাল নিশ বা পরিবেশগত কুলুঙ্গি বলা হয়। তো এটা কিন্তু তোমাদের বইয়ে নাই, হ্যাঁ, আজমল স্যারের বইয়ে নাই। আবার দেখো, আমেরিকান বিজ্ঞানী এডওয়ার্ড অসবর্ন উইলসন, তাকে জীববৈচিত্র্যের জনক বলা হয়। খুবই ইম্পর্টেন্ট। আমি মূলত যেসব তথ্য খুবই গুরুত্বপূর্ণ ওইগুলাই কিন্তু আমি এখানে তুলে ধরছি, হ্যাঁ। তারপর দেখো, প্রজাতিগত বৈচিত্র্য হ্রাসের 4টা কারণ আছে। তো এই 4টা কারণের একটা নাম দিছে, সেটা হচ্ছে লাইভিল কোয়ার্টেট। এরপর দেখো, কিস্টোন প্রজাতি কাদের বলে? যারা মূলত প্রধান ভূমিকা পালন করে বাস্তুতন্ত্রের প্রজাতি বৈচিত্র্য এবং অখণ্ডতা রক্ষায়, প্রধান যারা ভূমিকা পালন করে তাদেরকে কিস্টোন প্রজাতি বলা হয়। এখন দেখো, প্রাণীর প্রজাতি বৈচিত্র্য পরিমাপ করার সবচেয়ে ব্যবহৃত সূচকের নামটা কি? সিম্পসন ডাইভার্সিটি ইন্ডেক্স। খুব ইম্পর্টেন্ট। তো তোমরা যারা এই তথ্যগুলা তো তোমাদের বইয়ে নাই, আজম স্যারের বইয়ে নাই, এগুলো আলিম স্যার, মাজেদ ম্যাডামের বই থেকে নেওয়া হয়েছে। তো ওই তথ্যগুলো তোমরা কি করবা, এটা স্ক্রিনশট তুলে নাও। এটা স্ক্রিনশট তুলে তারপর বইয়ে লিখে ফেলবা। ক্লাসের পিডিএফ কিন্তু দেওয়া হবে না, কষ্ট করে পড়াশোনা করতে হবে। তোমরা কষ্ট করতে চাও না যে ভাই এত পিডিএফ দিবেই, তাহলে তো মন দিয়ে ক্লাস করবো কেন? না, মন দিয়ে ক্লাস করতে হবে, কষ্ট করতে হবে। এটা স্ক্রিনশট তুলে নাও, তারপর স্ক্রিনশট দেখে দেখে বই লিখে ফেলবে। দেখো, প্রতিসাম্যতা সম্পর্কে তো সবাই জানি। তো এই প্রতিসাম্য সম্পর্কে প্রথম ধারণা দেন কে? আর্নেস্ট হ্যাকেল। ঠিক আছে। আর প্রতিসাম্যতা তো তোমরা জানোই কি কি প্রতিসাম্যতা আছে। এই উদাহরণগুলো, প্রতিসাম্যতার উদাহরণ কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে। তার প্রতিসাম্যতার উদাহরণগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে। এরপর দেখো একটা তথ্য, যে নরম দেওয়া বিশিষ্ট পানিতে তরলপূর্ণ সিলোম চলনের সময় কি করে? হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কাজ করে। অর্থাৎ সিলোম হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কাজ করে কাদের? নরম দেহ বিশিষ্ট পানিতে। আবার দেখো, রেমোরা নামের চূষক মাছ হাঙর বা অন্য কোনো মাছের সাথে সংযুক্ত থেকে সহযোগিতা প্রদর্শন করে। তাহলে হাঙর বা অন্য কোনো মাছের সাথে সহযোগিতা প্রদর্শন করে কোন মাছ? রেমোরা। তারপর দেখো, পুষ্টি পদ্ধতির উপর ভিত্তি করে প্রাণীদের 2টা শ্রেণীভুক্ত করা হয়, অটোট্রফ আর হেটারোট্রফ। অটোট্রফ মানে যারা নিজে নিজে নিজের খাবার পুষ্টি এগুলা পায়, আর যারা অন্যদের উপর নির্ভরশীল থাকা লাগে সেটা হচ্ছে হেটারোট্রফ। এখন দেখো, পরিফেরা থেকে কিছু নতুন তথ্য দেখো। পরিফেরা পর্বে কি কি নাম আছে সেটা আগে দেখো। পরিফেরা পর্বে কি কি নাম আছে? ছিদ্র বহনকারী, ছিদ্রাল প্রাণী, স্পঞ্জ, আবার আরেকটা কি নাম? জোফাইটা। ঠিক আছে। আরেকটা নাম কিন্তু জোফাইটা আছে। পরিফেরা পর্বে প্রাণীদের যে পানি প্রবাহ আছে, দেহে যে পানি প্রবাহিত হয়, হ্যাঁ, এটা বিজ্ঞানী ইলিশ পর্যবেক্ষণ করেন। আর জোফাইটা দলভুক্ত করেন কারা কারা? লিনিয়াস, ল্যামার্ক, কুভিয়ার। তাহলে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, নিচের কোন বিজ্ঞানী পরিফেরা পর্বে প্রাণীকে জোফাইটা দলভুক্ত করেন না? কারণ যেহেতু 3টা অপশন আছে, আরেকটা অপশন দিয়ে দিলে কিন্তু হয়ে গেল। আর পরিফেরা পর্বে প্রাণীতে কি থাকে না? পরিপাকতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র আর স্নায়ুতন্ত্র, এই 3টা জিনিস কি থাকে না। এবার আসো নিডারিয়াতে। নিডারিয়া পর্বে অন্তর্ভুক্ত সামুদ্রিক বল্লা চিরোনেক্স ফ্ল্যাকিরি, পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জেলিফিশ এরা, যা 67 জন মানুষের মৃত্যুর কারণ হতে পারে, এটা মনে রাখবা।
আর এদের জীবনচক্রে কি মেটাজেনেসিস দেখা যায়, মানে হচ্ছে অযৌন আবার হচ্ছে যৌন দুই ধরনের জীবনচক্র এদের আছে। এজন্য এদেরকে কি নাম দিছে, জীবনচক্রটাকে কি নাম দিছে, মেটাজেনেসিস। প্লাটিহেলমিনথেস দেখো, সিস্টোসোমা গণে কয়েকটা পদ্ধতি 4টা কৃমি গ্রীষ্মমণ্ডলীয় দেশসমূহের মানুষে সিস্টোসোমিয়াসিস বা স্নেল ফিভার মানে শামুক জ্বর সৃষ্টি করে। কারা? সিস্টোসোমা। হ্যাঁ, প্লাটিহেলমিনথেস প্রাণী এরা। আর এদের রেচনতন্ত্রটা কি দেখো, শিকা কোষ কিন্তু সবাই জানো, ফ্লেম সেল সবাই জানো, কিন্তু প্রোটোনেফ্রোডিয়া বা সোলেনোসাইট যে রেচনতন্ত্রের নাম প্লাটিহেলমিনথেস, এটা কিন্তু অনেকেই জানো না। ঠিক আছে, তো প্রোটোনেফ্রোডিয়া বা সোলেনোসাইট নিয়ে গঠিত রেচনতন্ত্র প্লাটিহেলমিনথেসের। এবার আসো নেমাটোডা। নাইট্রোজেন খনিজভূত প্রক্রিয়ার মাধ্যমে নেমাটোড নাইট্রোজেন চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে এই যে খনিজ বিভিন্ন মাটির নিচে যেগুলো থাকে, এসবের নাইট্রোজেনের চক্রটা থাকে, ওই নাইট্রোজেন চক্রে নেমাটোড গুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার আসো মলাস্কা দেখো, মলাস্কার একটা প্রজাতি হচ্ছে জায়ান্ট স্কুইড আছে একটা নাম, এদের ওজন প্রায় 270 কেজি, এজন্য এদের নাম কি দিছে, জায়ান্ট স্কুইড। আর মলাস্কাদের একটা স্থলচর যারা থাকে গ্যাস্ট্রোপোড, যারা গ্যাস্ট্রোপোডা, এদের মধ্যে তোমার হচ্ছে শ্বসন যন্ত্রে পালমোনারি থলির বিকাশ ঘটে। এদের কি থাকে, পালমোনারি থলি থাকে। এরপর আসো এনিলিডা, এরা আংটি কীট বা খণ্ডায়িত কীট সেগমেন্টেড ওয়ার্ম হিসেবে কি পরিচিত। আবার অধিকাংশ প্রাণীদের কি ক্লাইটেলাম উপস্থিত, ব্যতিক্রম পলিকিটা শ্রেণীর প্রাণী, পলিকিটা শ্রেণীর প্রাণী বাদে বাকি সব প্রাণীদের অ্যানালিডাদের ক্লাইটেলাম থাকে। তো ক্লাইটেলামটা কি, ওই যে আংটি আকৃতির বা রিং আকৃতির যে খণ্ড খণ্ড থাকে, সেগমেন্ট থাকে, যারা 14 থেকে 16 জোড়া সেগমেন্ট থাকে, এই সেগমেন্ট খণ্ড বা আংটি আকৃতির যে খণ্ডগুলা, এদেরকে বলা হয়, এই খণ্ডগুলাকে বলা হয় ক্লাইটেলাম। আবার দেখো এদের বহিঃস্থকে বিভিন্ন জ্ঞানেন্দ্রিয় থাকে। আমি পড়ছি না যে পঞ্চেন্দ্রিয়, তো এরকম জ্ঞানেন্দ্রিয় আর কি। তো সেখানে কি কি থাকে দেখো, স্টেটোসিস্ট কোষিকা, আর এটা কি কেমোরিসেপ্টর, এগুলা থাকে। আর্থ্রোপোডাতে দেখো আজমোসেরাস বইয়ে শুধু লেখা আছে শ্বসন অঙ্গ, তারপর হচ্ছে বুক গিল, তারপর হচ্ছে বুক লাং, এগুলা থাকে। যে হচ্ছে শ্বসন অঙ্গেতে ট্রাকিয়া, বুক গিল, বুক লাং এগুলো থাকে আর্থ্রোপোডাদের। কিন্তু কাদের ক্ষেত্রে কোনটা থাকে এটা কিন্তু আজমোসেরাস বই দেওয়া নাই, এটা দেওয়া আছে মাজদা ম্যাডামের বইয়ে। তাহলে দেখো ট্রাকিয়া থাকে শ্বসন অঙ্গ পতঙ্গের ক্ষেত্রে, বুক গিল এটা থাকে হচ্ছে চিংড়ি মাছ, রাজ কাঁকড়াতে, আর বুক লাং এটা থাকে কাঁকড়া বিছে আর মাকড়সাতে। একেডার্মাটা দেখো, এদের জীবনচক্রে মুক্ত সন্তরণশীল বাইপিনারিয়া, অরিকুলারিয়া, ওফিউকিটাস আর একাইনোকিটাস লার্ভা বিদ্যমান। এখানে বেশ কয়েকটা লার্ভা আছে, এই লার্ভাগুলোর নাম মনে রাখবা। ইউরোকর্ডাটা, ইউরোকর্ডাটা যদি কি বলা হয়, টিউনিক্যাটস বলা হয়, এদের একটা নাম হচ্ছে টিউনিক্যাটস। আর এই ল্যামার্ক এদের নাম করেন টিনিকাটা। আর এরা সাসপেনশন ফিডার, এদেরকে সাসপেনশন ফিডার বলা হয়, কারণ সমুদ্রের পানি কেউ হচ্ছে এরা সাসপেনশন করে থাকে, হ্যাঁ, ছাঁকনির হিসেবে যন্ত্র হিসেবে কাজ করে। আবার এদের দেহে একটা রাসায়নিক পদার্থ পাওয়া গেছে ডাইডেমনিন, যেটা ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। তাহলে এই তথ্যগুলো তোমরা নতুন, এগুলো তোমরা পড়ে ফেলবা। এসিডিয়াসি, এদেরকে কি বলা হয়, সি স্কোয়াড বা সমুদ্রের ফোয়ারা বলা হয়। থেলিয়াসিতে দেখো লুমিনাস অঙ্গ থাকায় রাতের বেলায় উজ্জ্বল আলো ছড়াতে দেখা যায়। কি জন্য দেখা যায়? লুমিনাসের কারণে। সেফালোকর্ডাটা বর্ষাফলক প্রাণী বা ল্যান্সেটস বলা হয়, সেফালোকর্ডাটাকে ল্যান্সেটস বলা হয়। আর সোলেনোসাইট কোষ সমৃদ্ধ প্রোটোনেফ্রিডিয়া এদের প্রধান রেচনাঙ্গ। এটা পড়বো, এটা খুবই গুরুত্বপূর্ণ।
আমি তোমাদের জাস্ট নতুন তথ্যগুলা টাচ করাই দিচ্ছি, এগুলো তোমরা একদম খুব ভালো করে পড়ে ফেলবা। মাইদিনী এর অপর নাম হ্যাগফিশ বা স্লাইমিল নামে এরা পরিচিত। সেফালাস পিডোমরফি, এদেরকে ল্যাম্প্রে বলা হয়। আর এদের তরুণ অ্যামোসিড লার্ভা কি করে? নদীতে বাস করে। অ্যাক্টিনোপ্টেরেজি, দেহের সকল পাখনা লম্বা ত্বকীয় রশ্মি লেপিডোট্রাকিয়া। কি? লম্বা যে ত্বকীয় রশ্মি আছে এদের পাখনায়, এটার নাম হচ্ছে লেপিডোট্রাকিয়া। সার্কোপটেরেজি, কসমিন গঠিত কসময়েড আইস থাকে। দেহত্বক ডেন্টিন সদৃশ্য বস্তু কসমিন দ্বারা গঠিত কসময়েড আইস থাকে সার্কোপটেরেজিতে। রেপ্টিলিয়া, মাথার কোরটি একটি অক্সিপিটাল কন্ডাইল দ্বারা মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে। কি দ্বারা? অক্সিপিটাল কন্ডাইল দ্বারা। তারপর স্তন্যপায়ীর প্রাথমিক বিন্যাস, তিনটা সাবক্লাস আছে, প্রোথেরিয়া, মেটাথেরিয়া, ইউথেরিয়া। তো প্রোথেরিয়াতে দেখো এদের রেচন প্রজননের জন্য ক্লোয়াকা ছিদ্র থাকে, এর জন্য এদের কি বলা হয়? মনোট্রিম বলে, মনোট্রিম। তো এই ছিল মূলত আজকের ক্লাস। নেক্সট ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হবো ইনশাআল্লাহ। ক্লাসে যতটুকু বলে দিলাম, এগুলা পড়লে আর মূল বইটা পড়লে তোমাদের আর কিছু লাগবে না। তাই তোমরা অতিরিক্ত যেসব তথ্য লাগতো এই প্রথম অধ্যায়ে, সেই তথ্যগুলো কিন্তু আমি বলে দিছি। এই তথ্যগুলো পড়লেই মোর দেন এনাফ। ক্লাসটা তোমরা সবাই শেয়ার করে দিবা। ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবা। নেক্সট ক্লাস খুব শীঘ্রই পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।